দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। আমার আরও একটি নতুন ভিডিওতে আমরা বচন অধ্যায় করছি। বচন অধ্যায়ের আমরা কিন্তু তর্কবিদ্যাসম্মত আকারে বা বচন করার জন্য যে নিয়ম, সেই নিয়ম কিন্তু শুরু করেছি। যারা যারা বচন ভালো করে প্রপারলি শিখতে চাও তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এর আগের দিন দুটো নিয়ম দেখেছি। এবারে কিন্তু আজকে আবার আমি পরের নিয়মে যেতে চলেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো জায়গায় অসুবিধা থাকলে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ফোনে আবার বুঝিয়ে দেবো বা ভিডিও আবার করে দেবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। চলো পরবর্তী নিয়ম আমরা দেখব। আমরা এর আগের দিন দুটো নিয়ম দেখেছি, আজকে দেখো 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে কি বলা রয়েছে? কোনো বাক্যের মধ্যে যদি কেউ নয়, এই শব্দগুলোকে মাথায় রাখতে হবে। কোনো কিছু নয়, কখনো নয়, কদাপি নয়, কোনো নয় এমন পদ থাকে, যদি কোনো বাক্যের মধ্যে এমন কোনো পদ, এই যে পদগুলো দেখছো, এই পদগুলো যদি থাকে তাহলে মাথায় রাখতে হবে তোমাদেরকে কোন বচনে রূপান্তরিত করতে হবে? এই বচনে। কোন বচনে? এই বচনে। মনে থাকবে কথাটা। আর এই কথাটা ভালো করে মাথায় রাখবে যে এই চিহ্নগুলো থাকলেই কিন্তু এই বচনে তোমরা করবে। ঠিক আছে, তাহলে দেখো উদাহরণ আমরা করে দেখি। এর আগের দিন বুঝিয়েছিলাম যে কি কি থাকবে। প্রথমেই কি থাকবে? এলএফ। কি থাকবে? এলএফ। এলএফ মানে লজিক্যাল ফর্ম বা তর্কবিদ্যাসম্মত রূপ। এলএফ লিখলাম। এবারে দেখো এখানে এমন কি কোনো চিহ্ন রয়েছে? দেখো কোনো, তার সঙ্গে নয় রয়েছে, তাই না? কোনো নয় রয়েছে না? দেখো এই চিহ্নটা রয়েছে, দেখো কোনো নয় রয়েছে। তো তাহলে কোন বচনে যাবে? আমাদের ই বচনে যাবে। ই বচনের আকার কি? ই বচনের আকার এখানে লিখে নাও, কোনো নয়। কোনো নয়, এটা হচ্ছে ই বচনের আকার। তাহলে ই বচনের আকার অনুযায়ী আমরা কিন্তু করব। তাহলে ই বচনের আকার প্রথমে লিখি কোনো। ঠিক আছে, তারপরে বাক্যের উদ্দেশ্যকে লিখতে হবে। কি লিখতে হবে? বাক্যের উদ্দেশ্য। বাক্যের উদ্দেশ্য কি? লাল বস্তু। তাহলে কি হবে? কোনো লাল বস্তু। তারপরে সংযোজক। সংযোজক কি? নয়। এখানে নয়র্থক চিহ্ন আছে, সেটা সংযোজকের জায়গায় বসে গেল। ঠিক আছে, তাহলে কোনো লাল বস্তু নয়, বিধেয় কি? নীল বস্তু। তারই কোন বচন? ই বচন। এইটুকু যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা নাম্বার পেয়ে যাবে। গেল। তারপরে দেখো আবার মানুষ কখনো নিঃস্বার্থ হতে পারে না। দেখো কখনো, তার সঙ্গে দেখো না আছে। কখনো দেখো প্রত্যেকটা শব্দের মাঝখানে কিন্তু হাইফেন একটা করে দেওয়া আছে, তার মানে ওই শব্দগুলো একসাথে থাকবে না, আলাদা আলাদা করে থাকবে। দেখো মাঝখানে কিছু না কিছু আছে। তাহলে দেখো এই যে কখনো নয়, এইটা শব্দ কিন্তু এখানে রয়েছে, এই পদটা কিন্তু রয়েছে। তাহলে আমার কিন্তু এখানে কোন বচনে যাবে? ভালো করে বোঝার চেষ্টা করো। ই বচনে। কোন বচনে করবো আমি? ই বচনে। একদম নিয়মটাকে ভালো করে টুকে নাও, অবশ্যই তোমাদের কিন্তু কাজে আসতে চলেছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আবার কি লিখবো? এলএফ লিখবো। লিখবো তো? এলএফ লেখার সঙ্গে সঙ্গে কি করব? আমার কোন বচনে? ই বচনে। আমি জানি ই বচনে আকার জানি, কোনো নয়। তাহলে কোনো। এখানে উদ্দেশ্যকে বাক্যটার মধ্যে উদ্দেশ্যপদ আমাদেরকে মাথায় রাখতে হবে। উদ্দেশ্য হচ্ছে কাকে? একটি বাক্যের মধ্যে যার সম্পর্কে বলা থাকে। এখানে কার সম্পর্কে বলা আছে? মানুষ সম্পর্কে। তাহলে কোনো মানুষ। কোনো মানুষ কি? তারপরে লিখতে হবে আমাদের কি? সংযোজক। কোনো মানুষ নয় কি? কি লিখতে হবে? এবার বিধেয় লিখবো। তাহলে মানুষ কখনো নিঃস্বার্থ হতে পারে না। তাহলে কি লিখবো? কোনো মানুষ নয় নিঃস্বার্থপর। এটাও লিখতে পারি। আবার এইভাবে আমি আরও একটিভাবে করতে পারি। দেখো কি করতে পারি? দেখো কোনো, এখানে যা আছে তাই, বিধেয়টাকে একটু যদি আমি পরিবর্তন করি তাহলেই কিন্তু হয়ে যাবে। কোনো মানুষ নয় এমন, কোনো মানুষ নয় এমন, এই কথাটা কিন্তু আমি যুক্ত করতে পারি এই বাক্যটাকে সুন্দরভাবে মেলানোর জন্য। কোনো মানুষ নয় এমন যে নিঃস্বার্থ। ঠিক আছে, মনে থাকবে? ব্যাস এইভাবে কিন্তু আমি করতে পারি। মনে থাকবে কথাটা? তাহলে আমি এভাবে করলাম। তাহলে এই শব্দগুলো যদি মাথায় থাকে তাহলে তোমরা কিন্তু এই নিয়মে করতে পারবে। বোঝা গেল কথাটা? এই শব্দগুলোকে মাথায় রাখবে আর সুন্দর করে ই বচনে করে দেবে। চলো পরের নিয়ম আমরা চলে যাচ্ছি। পরের নিয়মে যদি আমরা দেখি তাহলে পরে 4 নম্বর নিয়ম রয়েছে তোমাদের। কি রয়েছে? যদি কোনো বাক্যে যুগপদ নয়, একসঙ্গে নয়, হতে পারে না এমন পদ থাকে। এমন কোনো বাক্য দেখছো যে বাক্যের মধ্যে তোমাদের এই শব্দগুলো থাকছে, এই শব্দগুলো যদি দেখতে পাও বাক্যের মধ্যে, তাহলে তোমাদের কি করতে হবে? সেই বাক্যকেও ই বচনে রূপান্তরিত করতে হবে। কোন বচনে যাবে? তাহলে ই বচনে। ঠিক আছে, ই বচনের আকার কি? ই বচনের আকার তুমি এখানে লিখে নাও। কি হবে? কোনো নয়। ই বচনের আকার কি? কোনো
নয়। তাহলে খুব ভালোভাবে বুঝে নাও যে এই শব্দগুলোতে যুগপদ মানে কেউ একসঙ্গে, যুগপদ কথাটার মানেও কিন্তু একসঙ্গে। তাহলে যুগপদ নয় বা একসঙ্গে নয়, হতে পারে না, এই জাতীয় শব্দ থাকলে তোমাদের কোন বচনে যাবে? ই বচনে যাবে। তাহলে আমরা জানি প্রথমে আমাদের এলএফ লিখে নিতে হয়। তাহলে দেখো যুগপদ আছে, যে শব্দটা দেখে আমি বচনটাকে চিহ্নিতকরণ করতে পারছি, শনাক্ত করতে পারছি, সেই শব্দটা কিন্তু বচনে থাকে না। সেই শব্দটা দেখে আমাকে বচনটা করতে হয় ঠিকই, কিন্তু সেই শব্দটা কিন্তু বচনে কখনো থাকে না। দেখো অনেক যুগপদ দেখে আমি কিন্তু বুঝতে পারছি যে এটা কোন বচনে যাবে? ই বচনে যাবে। তাহলে আমি লিখলাম কোনো, ই বচনের আকার কোনো, উদ্দেশ্যকে তরল বস্তু, তাহলে লিখবো কোনো তরল বস্তু। বস্তু, এখানে বস্তু নেই, বলতে পারো যে স্যার আপনি কি বলে বস্তু কথাটা কেন আনছেন? আমি এখানে কিন্তু তোমাদের বলতে পারো যে বস্তুর কথা বলা আছে। কীভাবে বলা আছে? ইনডাইরেক্টলি বলা আছে, কারণ এটা তরল আর কঠিন কে হয়? বস্তুই তো হয়, তাই না? এই কথাটা আমরা যুক্ত করে দিতে পারি বচনটাকে সঠিকভাবে সাজানোর জন্য। ঠিক আছে, এটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা লিখলে কোনো ভুল হবে না, কোনো নাম্বার কেউ কাটবে না, ভয় পাবে না। তাহলে কোনো তরল বস্তু, সংযোজক হবে নয়, আছে যেটা সংযোজক নয়। তাহলে কোনো তরল বস্তু নয় কি? কঠিন বস্তু। এখানেও বস্তু কথাটা আমি জুড়ে দিলাম। স্বাভাবিক, কোনো তরল বস্তু কঠিন বস্তু হতে পারে না। জল যখন তরল থাকে তখন কি কঠিন থাকে? না। এই হচ্ছে, তাহলে দাঁড়িয়ে দিলাম কোন বচন? বচন। বুঝতে পারলে? মনে থাকবে? চলো পরেরটা দেখো, আবারও এলএফ লিখতে হবে। কোনো লোক একসঙ্গে লম্বা ও বেটে নয়। দেখো একসঙ্গে, তার সঙ্গে যে নয় কথাটা রয়েছে, এখানে যেমন যুগপদের সঙ্গে নয় ছিল, এখানেও কিন্তু একসঙ্গের সঙ্গে নয় রয়েছে। তাহলে কোনো লোক একসঙ্গে লম্বা ও বেটে নয়। যদি আমরা বাস্তবের দিক থেকেও দেখি, কোনো লোক কখনো একসঙ্গে লম্বা বেটে হতে পারে না। তারপরে লম্বা যে সে বেটে নয়, আবার যে বেটে সে লম্বা নয়। তাহলে সেটা কোন বচনে করবো? ই বচনে করবো। তাহলে ই বচনে লিখলে কোনো, কোনো কী হবে? লম্বা লোক, উদ্দেশ্য লম্বা, লম্বা লোক নয় বেটে, বেটে লোক, তাই না? দাঁড়ি কোন বচন? ই বচন। এই গেল তোমাদের কিন্তু আরও দুটো নিয়ম। ঠিক আছে, তাহলে কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। দুটো করে নিয়মই আমি তোমাদের বলেছি, ছোটো ছোটোভাবে ভিডিওগুলো করব তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। অনেক বড় ভিডিও হলে তোমাদের বুঝতে অসুবিধা হয় অনেক সময়। ঠিক আছে, তোমরা জানাবে কমেন্ট করে ক্লাসগুলো কেমন ভালো লাগছে। আর অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবে না। আমি প্রত্যেকটা টপিক তোমাদের সুন্দরভাবে ক্লাস দেব, সুন্দরভাবে তোমাদের ভিডিও প্রদান করব। তাই তোমাদের নিশ্চিত দর্শন বিষয়ে আর কোনো তোমাদের টিউটরের প্রয়োজন হবে না। আমাদের এই দ্য ডিজিটাল এডুকারে কিন্তু তোমরা প্রস্তুত হতে পারবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, সঙ্গে রাখো দ্য ডিজিটাল এডুকারকে। আর অবশ্যই যারা এই এডুকার একাডেমির কাছাকাছি রয়েছে তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাও। আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে দ্বাদশ শ্রেণীর, আর অবশ্যই খুব তাড়াতাড়ি সেটাও বন্ধ হয়ে যাবে। তাই তার আগে লিমিটেড সিট সংখ্যায় কিন্তু নিজের নাম নথিভুক্ত করো এবং ক্লাস করতে শুরু করো। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।